অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর ভূগোল সাবজেক্টের 2026 সালের যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটির প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। দেখো এই প্রশ্নপত্রটা কত সোজা এবং এর উত্তরগুলো কী। তো যারা পরীক্ষা দিয়েছো তারা তো অবশ্যই মিলিয়ে নাও, আর যারা পরীক্ষা এখনও দিতে বাকি আছো তারা অবশ্যই ভালো করে দেখে নেবে। ওকে, তো দেখো একেরটা কী বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ভূভাগ ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তাকে নিশ্চয়ই বলে দেখো ভঙ্গিল পর্বত, আর এখানের মধ্যে ভঙ্গিল পর্বত একমাত্র এই হিমালয় পর্বতটা তোমার উত্তর হয়ে যাবে। ওকে, দুইয়েরটা বলছে শাখা নদী বোঝাতে গেলে নিচের কোন ছবিটি হবে। দেখো মূল নদী থেকে যে নদী বেরিয়ে যায় তাকে বলা হয় শাখা নদী, অর্থাৎ এই বিয়েরটা এই যে মূল নদী আর এখান থেকে দেখো একটা নদী বেরিয়ে আসছে। ওকে, তিনের বলছে নিচের উল্লেখ করা ভূমিরূপগুলির মধ্যে বেমানান কোনটি। এখানে দেখো এই যে BCD এটা হচ্ছে নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়, একমাত্র এই এরটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ক্লিয়ার, এটা আলাদা। চারেরটা বলছে ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে বলছে দেখো এটা হবে নদীর উচ্চ প্রবাহ, যেখানে দেখো নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয়কাজ, অর্থাৎ এই বিয়েরটাই ঠিক হবে। এখানে খালি ঠিক করে দিতে হয় নদীর উচ্চ প্রবাহ, ঠিকও করে দিয়েছে। ক্লিয়ার। পাঁচেরটা কী হবে, যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো মার্বেল। ছয়টা কী বলছে, আফ্রিকা মহাদেশে দক্ষিণ দিকে বালুকাময় মরুভূমিটির নাম কি। দেখো কালাহারি, এখানে আঁকা আসবে কালাহারি। ওকে, কাদা ও বালির ভাগ সমান যে মাটিতে তাকে বলে দোআঁশ মাটি। এরপরে বলছে দেখো ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে যে নদীতে, সেটি হচ্ছে দেখো জামবেসি নদীতে। খাড়ির আকৃতি হচ্ছে দেখো ফানেলের মতো। ওকে, আর মাটিতে জলের পরিমাণ থাকে 20 থেকে 30%, সেই অনুসারে এখানে এই 25%টা তোমার রাইট হয়ে যাবে। ক্লিয়ার। এবার দেখো দুইয়েরটা বলেছে সত্য এবং অসত্য লিখতে। তো একেরটা বলছে মিশরকে নীলনদের দুঃখ বলে, এটা অসত্য। নীলনদের দান বলে, সেই জন্য এটা হবে তোমার অসত্য। ওকে, ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ বেশি। ভূমির খাড়া ঢালে মাটি ক্ষয় হয়ে যায়, অর্থাৎ এটা হয়ে যাবে, এটা ভুল। ঠিক আছে, ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ বেশি, এটা ভুল, সেই কারণে এটা হচ্ছে অসত্য। ওকে, মালভূমিকে টেবিল ল্যান্ড বলে, এটা হচ্ছে সত্য। সাহারার রেড ইন্ডিয়ানরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক রূপে কাজ করে। দেখো তুয়ারেগরা, রেড ইন্ডিয়ানরা নয়, অর্থাৎ এটাও তোমার অসত্য। ওকে, আর জলচক্র বজায় রাখতে নদীর গুরুত্ব অপরিসীম, এটাও তুমি দিয়ে দেবে সত্য। অবশ্যই সাগর রাখে, নদীও রাখে। ক্লিয়ার, তাহলে দুটো সত্য আর তিনটে অসত্য তুমি লিখবে। এরপরে তিনের দাগের বলেছে দেখো দুটি পর্বতচূড়ার মাঝখানের নিচু অংশকে কী বলা হয়। পর্বত উপত্যকা। কি পর্বত উপত্যকা। ওকে, অথবা গোস্ত উপত্যকা লিখলেও তোমার রাইট হয়ে যাবে। নদী যেখানে সৃষ্টি হয় সেই স্থানকে বলে কি বলে, নদীর উৎস বলে। ওকে, এটা সোজা। তাজমহল ড্যাশ শিলা দিয়ে তৈরি। তাজমহল অবশ্যই মার্বেল দিয়ে তৈরি, কিন্তু শিলা যেহেতু বলেছে এটা তুমি লিখবে রূপান্তরিত শিলা। কি রূপান্তরিত, রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। ক্লিয়ার। পঙ্গ নদীর দৈর্ঘ্য কত, 4700 কিমি। ক্লিয়ার। সমভূমির উচ্চতা ড্যাশ মিটারের কম, 300 মিটারের কম। ক্লিয়ার, তাহলে এগুলোও সোজা। চারের দাগে দেখো ডান দিক বাদিক কী দিয়েছে। পঙ্গ নদী ও অববাহিকায় দেখো গভীর জঙ্গল আছে। ওকে, আফ্রিকার জঙ্গলটা। সাহারা মরুভূমি হচ্ছে প্রায় বসতিহীন অঞ্চল। মাউন্ট তৈবকল কিসের উচ্চতম শৃঙ্গ। আটলাস পর্বতমালার উচ্চতম শৃঙ্গ। আর গোস্ত উপত্যকা দুটি ফাটলের পরে মধ্যবর্তী নিচু অংশকে বলা হয় গোস্ত উপত্যকা। ক্লিয়ার। এরপরে দেখো 5 নম্বর দাগের যে এক কথাই প্রকাশ করো এই উত্তরগুলো দিয়েছে দেখো, এটা খুব সোজা। বলছে দক্ষিণ আফ্রিকার তৃণ অঞ্চলকে কি বলে। তৃণভূমি অঞ্চলকে দেখো ভেল্ড বলা হয়। ঠিক আছে। ভারতের একটি ক্ষয়জাত পর্বতের নাম আরাবল্লী। ঠিক আছে, আরাবল্লী পর্বত বা আরাবল্লী এরম লিখে দেবে, আর একা ব লয় লয়ে দীর্ঘই। ঠিক আছে, আরাবল্লী। ওকে, এটা নয়। এরপরে বলছে সাধারণত নদীর কোন প্রবাহে শাখা নদী দেখা যায়। কোন প্রবাহে, এটা হচ্ছে মধ্য প্রবাহে। মধ্য প্রবাহে। ওকে, মধ্য প্রবাহে ও নিম্ন প্রবাহেও দিতে পারো যে নিম্ন প্রবাহে। ওকে, মধ্য প্রবাহে এবং নিম্ন প্রবাহে শাখা নদী দেখা যাবে, উচ্চ প্রবাহে প্রায় দেখা যায় না। ওকে, এরপরে কি বলছে, মাটি সৃষ্টির একটি উপাদান হলো দেখো শিলা। একটি উপাদান তুমি শিলা লিখে দেবে। গোস্ত উপত্যকা আফ্রিকা মহাদেশের কোন দিকে আছে। পূর্ব আফ্রিকাতে আছে, অর্থাৎ পূর্ব দিকে। ওকে, আজ্ঞা শহরটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চল। এটা দেখো গঙ্গা ও যমুনা। ওকে,
গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চল। জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। ঠিক আছে, তাহলে এই শর্ট কোশ্চেনগুলোও তোমার খুবই সহজ। এরপর দেখো 6 দাগের কি বলেছে, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে দুটি পার্থক্য। এটা দেখো তোমার বইয়ের 54 পাতায় আছে। যা বলছি এই দুটো লিখলেও হয়ে যাবে। তুমি কি লিখবে? গিরিখাত ভি আকৃতির দেখতে, আর ক্যানিয়নের আকৃতি আই আকৃতির। ক্লিয়ার? আর গিরিখাত কাকে বলে, ক্যানিয়ন কাকে বলে সেটা টোটাল লিখে দেবে। গিরিখাত কী হয়? নদীর গতিপথেও সৃষ্টি হয়, আর ক্যানিয়ন কিন্তু শুষ্ক অঞ্চলেও সৃষ্টি হতে পারে। ক্লিয়ার? এই তথ্য দিয়ে দেবে। আর গিরিখাতের একটি উদাহরণ, ক্যানিয়নের একটি উদাহরণ দিয়ে দিলে তোমার হয়ে যাবে। 54 পাতায় আছে, দেখতে পেয়ে যাবে। ওকে, রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য, এটাও তুমি দেখো তোমার বইয়ের 62 পাতায় আছে। খুব সোজা। রূপান্তরিত শিলা হচ্ছে সহজে ভেঙে যায় না, আর রূপান্তরিত শিলার ক্ষয় হয় না, অর্থাৎ ক্ষয় নেই। ক্লিয়ার? অর্থাৎ পাললিক শিলা যেমন ক্ষয় হয়, রূপান্তরিত শিলার ক্ষয় হয় না। ওকে, আর রূপান্তরিত শিলা সহজে ভেঙে যায় না। সহজ। তারপরে দেখো খাড়ি কাকে বলে, একটি উদাহরণ দাও। এটাও দেখো তোমার বইয়ের 57 পাতায় পাবে। অর্থাৎ বলবে নদী যেখানে গিয়ে সমুদ্রে মেশে, সেই মোহনায় যে বিশাল ফাঁকা ফানেলের মতো আকৃতি সৃষ্টি করে তাকেই বলে খাড়ি। আর একটি উদাহরণ, সুন্দরবনের বিভিন্ন নদীর মোহনাতে এই খাড়ি দেখা যায়। সোজা। এরপরে দেখো 4টা বলছে নদীর তীরে সভ্যতা গড়ে ওঠার কারণ কি। এটা ক্লাস 7 থেকে করে এসেছো। কারণ একটি সভ্যতা গড়ে ওঠার জন্য প্রয়োজন জল, ওকে, এবং বিভিন্ন বসতি যেখানে মানুষ বসবাস করবে। তাহলে নদীর ধারে চাষের উপযুক্ত এলাকা, চাষবাস ভালো হয়, এই কারণে নদীর তীরবর্তী অঞ্চলে জনগণ বসবাস করতে শুরু করে, এবং নদীর তীরবর্তী অঞ্চলের জলের অভাবটা দূর হয়, জলের চাহিদা পূরণ হয়, এই কারণে নদীর তীরবর্তী অঞ্চলে সভ্যতা গড়ে ওঠে। দুটো অপশন দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে চাষবাস ভালো হয়, আর 2 নম্বর জলের চাহিদা পূরণ হয়। ঠিক আছে। আচ্ছা, এবারে বলছে জলবিভাজিকা ক্ষয়। জলবিভাজিকা ক্ষয় হলে কি ঘটনা ঘটবে? জলবিভাজিকাটা কি নিশ্চয়ই তুমি জানো, যে পর্বতের উঁচু জায়গা যেখান থেকে জল বিভিন্ন দিকে ভাগ হয়ে চলে যায় তাকে বলা হয় জলবিভাজিকা। তাহলে এই জলবিভাজিকা অর্থাৎ উঁচু এলাকাটা, পর্বতের চূড়াগুলো যদি ক্ষয় পেয়ে যায়, তাহলে কী হয়? জল আর বিভিন্ন দিকে ভাগ হতে পারবে না, নির্দিষ্ট দিকে চলে যাবে। অসংখ্য নদীর সৃষ্টি হবে না, নির্দিষ্ট দিকে জল চলে যাবে। ক্লিয়ার? তাহলে এই সমস্ত ঘটনাগুলি ঘটবে। তাহলে এগুলো খুবই সোজা দিয়েছে। এরপরে দেখো 7 যে দিয়েছে 50টি শব্দে উত্তর লেখো। কি বলেছে? সাহারার জলবায়ু কীভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে। এটা দেখো তোমার বইয়ের 118 পাতায়। একবার দেখো, দেখো এখানে দেখতে পাচ্ছ সাহারার জলবায়ু। তো দিনের বেলা কেমন থাকে, রাতের বেলা কেমন থাকে, এখানকার গাছপালা কেমন, এই সমস্ত তত্ত্ব, এখানকার যাযাবর শ্রেণীর মানুষরা কেমন খাদ্য খায়, সাহারা মরুভূমির সম্পদ কী, এই সমস্ত তথ্য এখানে পর্যন্ত তোমায় তুলে দিতে হবে। ক্লিয়ার? তাহলেই তোমার উত্তরটি পারফেক্ট হয়ে যাবে। ওকে, তো আশা করি এটা তোমাদের খুবই একটা কমন প্রশ্ন, তোমরা অবশ্যই মুখস্থ করে রেখে দিয়েছো। আর যাদের পরীক্ষা হয়ে গেছে তারা নিশ্চয়ই অবশ্যই লিখেছো। ওকে, এরপর দেখো 2 কি বলছে, একটি ছবি এঁকে তার মধ্যে নদীর উৎস, মূল নদী, উপনদী, শাখা নদী, মোহনা, নদী অববাহিকা, ধারণারেখা সব আঁকতে হবে। অর্থাৎ এই যে একটা পাহাড় এরকম করে এঁকে দেবে, যেখান থেকে ধরো কী হয় নদীর সৃষ্টি হচ্ছে, এই নদীর সৃষ্টি হয়ে মূল একটা নদী এইভাবে কী হয়, এইটা জায়গাটা এখানে নদী সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে উৎস। এখান থেকে নদী বয়ে গিয়ে এই সাগরে এসে মিশছে, এটা হচ্ছে সাগর। ক্লিয়ার? এইভাবে তোমাকে সাগর এঁকে দিতে হবে, মানে এটা তোমার জন্য একটা আঁকা ক্লাস। সাগর এঁকে দিলে সাগরে এসে মিশলো। ঠিক আছে। আর এই জায়গায় একটু বড় ফাঁকা হবে, যেটা ফাঁড়ি বলা হয়। ঠিক আছে। তাহলে এই নদীর আমি কি করে দিলাম? উৎস এঁকে দিলাম। মূল নদী এটাই হচ্ছে দেখো তোমার মূল নদী, এটা লিখে দিতে হবে। আচ্ছা, উপনদী, উপনদী ধরো এদিক থেকে আরেকটা নদী এসে এইভাবে মিশছে। ঠিক আছে, এইটা হচ্ছে কি উপনদী। তাহলে বিষয়টা বুঝতে পারলে। এবার বলেছে দেখো শাখা নদী, এখান থেকে ধরো একটা নদীকে এইভাবে বাঁকিয়ে দিচ্ছ, অর্থাৎ দেখো এইখান থেকে এই নদীটা বেরিয়ে আসছে, আর এই নদীটা এসে এখানে এসে মিশেছে, আর এটা দেখো তোমার মূল নদী। তাহলে এইটা তোমার কি হয়ে যাচ্ছে? শাখা নদী। তাহলে বুঝতে পারলে। এবার কি দিয়েছে দেখো, উপনদী পেয়ে গেলাম, শাখা নদী। মোহনা দেখো এখানে মিশছে, এটা তোমার হচ্ছে মোহনা। এখানেও দেখো তোমার মিশছে, এটাও তোমার কি হয়ে যাচ্ছে? মোহনা। ওকে, এরপরে আর কি জানতে চেয়েছে? নদী অববাহিকা। নদী অববাহিকা হচ্ছে এই যে টোটাল, এটা গোল করে এরকম করে দেবে, এই যে টোটাল এইগুলোকেই বলা হয় নদী অববাহিকা এবং ধারণ অববাহিকা। তাহলে এটাই নদী অববাহিকা
নাম লিখে দিচ্ছ। আর এই যে এই সব এলাকাগুলোতে যে জল ধরে রয়েছে, এই এলাকাগুলো সব ধারণ অববাহিকা। ওকে, নদী যেখান দিয়ে বয়ে যায়, জল বহন করে নিয়ে যায়, এই অঞ্চলগুলোকে ধারণ অববাহিকা বলে। আর নদী অববাহিকা, এই যে নদী যেখানে গিয়ে এই নদীর জল চিয়ে যে এলাকায় যে কাজ হয়, অর্থাৎ চাষবাসের উপযোগী তোলে, এই সমস্ত এলাকা, মাটি শুদ্ধ এলাকাগুলোকে বলা হয় নদীর অববাহিকা। তাহলে এই যে টোটাল তথ্যটা তুমি এই রকম একটা চিত্রের সাহায্যে তোমাকে এঁকে দিতে হবে। এটাও খুব সহজ। এরপরে কি বলে যে দেখো, মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটাও দেখো তোমার বইয়ের 63 পাতায়। এটা দেখো বিভিন্ন পরীক্ষায় বারবার, সেকেন্ড ইউনিট টেস্টে এবং ফাইনালেও পরীক্ষায় অনেকবারই এসেছে। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ মাটির সৃষ্টির নিয়ন্ত্রক। তো শিলা, জলবায়ু, ভূপ্রকৃতি, জীবজগৎ, সময়, এই তথ্যগুলো তোমাকে তুলতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো চারেটা কি বলছে, ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির 3টি পার্থক্য। তাহলে তুমি সহজে লিখবে যে মালভূমির কী হয়, চারিদিকে খাড়া ঢাল আছে, আর সমভূমির চারিদিকে খাড়া ঢাল নেই, অর্থাৎ সমভূমির খাড়া ঢাল নেই। আচ্ছা, মালভূমির উপরিভাগ কখনো সমতল হতে পারে, আবার বেশিরভাগ ঢেউ খেলানোও হতে পারে। আর সমভূমির উপরিভাগ বেশিরভাগ ক্ষেত্রেই সমতল, কখনো কখনো অল্প ঢেউ খেলানো হতেও পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সমতল। ওকে, মালভূমি অঞ্চলে উচ্চতার ভিত্তিতে এখানে নদীর মধ্যগতি দেখা যায়, আর সমভূমিতে যেহেতু নিচু এলাকা, সেই জন্য সমভূমিতে নদীর নিম্নগতি লক্ষ্য করা যায়। ওকে, খুব সহজ। এছাড়াও তুমি লিখবে যে ভূমির ঢাল অনুসারে মালভূমির উচ্চতা 300 মিটারের বেশি হয়, আর সমভূমির উচ্চতা 300 মিটারের কম হয়। ব্যাস, এই পার্থক্য লিখলেই তোমার এটা হয়ে যাবে। খুব সোজা এই পার্থক্যটা। এরপরে দেখো 5এরটা বলছে ক্যারাভান কি। সাহারা মরুভূমি অঞ্চলে, অর্থাৎ যে কোনো মরুভূমি অঞ্চলে উটের দল যখন সারি বেঁধে যায়, তখন তাকে বলা হয় ক্যারাভান। ওকে, খুবই সোজা। এটা তোমার বইয়ের 118 পাতায় আছে, কিছু বল। আর এখানে কি বলছে, বহুমুখী নদী পরিকল্পনা সম্পর্কে লেখো। বহুমুখী নদী পরিকল্পনা, এটাও দেখো তোমার বইয়ের 114 পাতায় আছে। অর্থাৎ বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীর উপর যে পরিকল্পনা করা হয়, অর্থাৎ বাঁধের পরিকল্পনা করা হয়, তাকেই বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা। যেমন পৃথিবীর বৃহত্তম বাঁধ হলো আসওয়ান বাঁধ। খুব সহজ, এটা লিখে দিলেই হয়ে যাবে। তাহলে এইগুলো তোমার উত্তর। আশা করি এই পরীক্ষাটিও তোমার খুব সুন্দর হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করবে। ধন্যবাদ।